হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে তোমরা তো থাম্বনেল দেখে জেনেই গেছো, তবু আজকে আমি ক্লাস 9-এর ধীবর বৃত্তান্তের কন্টিনিউয়েশন করছি। যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে, ধীবর বৃত্তান্তের ওপর আগে অলমোস্ট 3টে ভিডিও আপলোড হয়ে গেছে, তো সেগুলো দেখে এসে আজকেরটা দেখো। এছাড়াও ক্লাস 9-এর আর একটাই বোধহয় আপলোড করেছি এখনো পর্যন্ত, বা এছাড়া আরও অন্যান্য তো পরে হবে, তা আছে, তো প্লিজ সেগুলো দেখে নিও, ঠিক আছে? তো চলো, আজকের প্রথম প্রশ্ন স্টার্ট করো। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজার শ্যালকের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। আনসার: মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটির ধীবর বৃত্তান্ত অংশের একটি উল্লেখযোগ্য চরিত্র হল রাজ শ্যালক। তার কার্যকলাপের মাধ্যমে তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। চোর সন্দেহে দুজন রক্ষী যখন ধীবরকে তার বক্তব্যদানে বাধা দিচ্ছিল এবং উল্টো পথে হেঁটে রাজশালক রক্ষীদের বলেন যে আগে একে সব বলতে দাও, এর কথার মাঝখানে বাধা দিও না। অভিজ্ঞ রাজশালক ধীবরের সব কথা বলার অধিকার আছে এই কথা অনুভব করেন এবং কাউকে চোর বলার আগে তার সত্যতা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করেন। এ থেকে তার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। নগর রক্ষার কাজে শ্যালকও দায়বদ্ধ, তাই ধীবর সত্যি বলছে কিনা জানার জন্য রাজ নামাঙ্কিত আংটিটি রাজাকে দেখানো এবং তার নির্দেশ নেওয়া উচিত বলে তিনি মনে করেছেন। তাই ধৃতির কথা যেমন তিনি মন দিয়ে শুনেছেন, তেমন আংটিটিও রাজাকে দেখিয়ে তার নির্দেশ নিয়েছেন। এখানে তার কাজের প্রতি দায়বদ্ধতারও পরিচয় পাওয়া যায়। নিজের পদমর্যাদা সম্পর্কে রাজশালকের অহংবোধ ছিল না, তাই প্রথম থেকেই তিনি রাজশালক হওয়া সত্ত্বেও একজন ধীবরের কথা মন দিয়ে শুনেছেন এবং তার সত্যতা যাচাইয়ের যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু যখন তিনি ধীবরের বৃত্তিকে বিদ্রূপ করে বলেছেন তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, তখন তার মধ্যে মুহূর্তের জন্য অহংবোধের প্রকাশ ঘটলেও পরে তিনি তাকে সম্বরণ করেছেন। যখন শেষে রাজা নিজের নামাঙ্কিত আংটি দেখে সমস্ত কথা পুনরায় মনে করতে পেরেছেন, তখন তিনি ধীবরকে পুরস্কৃত করেছেন এবং ধীবর যখন সেই পুরস্কারের অর্ধেক রাজার দুই রক্ষীকে ভাগ করে দেয়, তখন রাজশালক ধীবরের আচরণে মুগ্ধ হয়। তার সততা এবং বিচক্ষণতার প্রতি আকৃষ্ট হয়ে রাজশালক কোনো জাত বিচার এবং উচ্চ নীচ ভেদাভেদ না করে ধীবরকে নিজের মানবিক ঔদার্যের পরিচয় দিয়ে নিজের বন্ধু রূপে গ্রহণ করে। এভাবেই আলোচ্য নাট্যাংশে রাজশালক চরিত্রের বৈশিষ্ট্যগুলির মধ্যে দিয়ে চরিত্রটি উজ্জ্বল হয়ে উঠেছে এবং একটি আদর্শ মানুষ হিসাবে শেষ পর্যন্ত আমাদের কাছে প্রকাশ পেয়েছে। নেক্সট, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। সংলাপ হলো নাটকের প্রাণ। নাটকের চরিত্রগুলি কীর্তিকলাপের পরিচয়, তাদের মনোভাব, নাট্যদ্বন্দ্বের সৃষ্টি, সর্বোপরি নাটকের গতি নির্ভর করে সংলাপের উপরই। আমাদের আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ক্ষেত্রেও কালিদাসের অসামান্য সংলাপ রচনার প্রতিভা নাটকটিকে উজ্জ্বল করে তুলেছে। রাজশালক একজন উচ্চপদস্থ কর্মচারী, তার সংলাপ স্বভাবতই অহংবোধের প্রকাশ ঘটেছে। ধীবরের বৃত্তিকে হীন প্রতিপন্ন করার জন্য তিনি ধীবরকে বলেছেন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। এর মধ্যে দিয়ে তার অহংবোধের পাশাপাশি রসিকতার একটি তীক্ষ্ণ অথচ স্থূল আভাস পাওয়া যায়। আবার তিনি যখন ধীবরের সব কথা বলার সুযোগ দেন এবং আংটি প্রাপ্তিতে রাজার মনোভাব সম্পর্কে বলেন, দামি রত্ন বা শানু বলেই
আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। তখন তার বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায়। আবার রক্ষিতয় ধীবরকে চোর সন্দেহ করে বাটপার, বেটা চোর, গাঁটকাটা ইত্যাদি বলে কটূক্তি করেছে। এইসবের মধ্যে দিয়ে স্থানীয় এবং লোকভাষার প্রকাশ পাওয়া গেছে, যা দিয়ে এই সমস্ত লোকায়িত শব্দ ব্যবহারের জন্য নাটকটি আমাদের কাছে অনেক বেশি নিজের হয়ে উঠেছে। এমনকি রাজা ধীবরকে উপহার দিলে ধীবরের প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রথম রক্ষী বলে, এ যে শুল থেকে নামিয়ে একবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। দ্বিতীয় রক্ষী ধীবরের মুক্তি প্রসঙ্গে বলে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। রক্ষী চরিত্রের পক্ষে এমন সংলাপই স্বাভাবিক। স্বাভাবিক সংলাপ রচনার মধ্যে দিয়ে নাট্যকার চরিত্রগুলোকে জীবন্ত এবং আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছেন। রক্ষীদের দ্বারা লাঞ্ছিত হয়েও ধীবর ধীর স্থির থেকেছে এবং আংটি প্রাপ্তির ঘটনা বর্ণনা করে সে বলেছে, এখন মারতে হয় মারণ, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। আবার নাট্যাংশের শেষে রক্ষীদের উদ্দেশ্যে সেই বলেছে, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। এমন সংলাপ তার চরিত্রের সততা এবং উদারতার প্রকাশ ঘটেছে। এভাবেই চরিত্রগুলিকে স্বাভাবিকতা দান করতে, নাট্যদ্বন্দ্বকে তীব্র করতে এবং নাটকটিকে গতিশীল করতে সংলাপগুলির সার্থক ভূমিকা এবং তাদের যথাযথ ব্যবহার নাটকটিকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। এবার তুলনামূলক কয়েকটা ছোট প্রশ্ন লিখিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো যে ছোট হিসাবেই আসবে সেটা নয়। আবার এর সাথে এতক্ষণ যে বড় প্রশ্ন লেখালাম সেগুলোর মিক্স অ্যান্ড ম্যাচ, ধরো কোনো একটা অংশের সাথে বড় প্রশ্নের কোনো একটা অংশ মিশিয়ে দিল। তো আশা করি এইটুকু তোমরা নিজের মতো করে নিতে পারবে, কারণ ক্লাস 9 এখন পুরোটা ধরে বেঁধে ওভাবে লিখে দেওয়া তো সম্ভব না, এবং পরে সাহিত্য পড়তে গেলে এখন থেকে একটু প্রিপারেশন না রাখলে পরে অগাধ জলে পড়বে। লিখিয়ে দিচ্ছি, এমন না লিখিয়ে দেবো না, কারণ আমি এটা বিলিভ করি পুরোটা পড়িয়ে বুঝিয়ে এবং লিখিয়ে দেওয়া এই সম্পূর্ণটা করে দিলে তবে একটু ইজি হয়। কারণ এখন তো সবে তোমরাও একটু নতুন ছোটই আছো বলতে গেলে, কত আর বড় ক্লাস 9। তো যাই হোক, ক্লাস 9 বলে না, আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত যাকেই পড়াই পড়ানো, বোঝানো এবং লিখিয়ে দেওয়া পুরোটা, এই পুরো প্যাকটা প্রসেসটারই পক্ষপাতী। তো ছোট লিখে দিচ্ছি এই কারণে, আমার এইগুলোকে বড় করে লেখালে আবার সেই বড় প্রশ্নগুলোরই পুনরাবৃত্তি হবে, তো সেটা করে তো লাভ নেই। তো এগুলোকে আমি ছোটই লেখাচ্ছি, এর সাথে যদি বড় প্রশ্নের কোনো পার্ট আসে বা ঘুরিয়ে দেয় তখন এটার সাথে ওটা একটু যোগ করে বিশাল বড় করে নিও না, ওভাবে লিখবে, এটুকু আশা করছি পারবে। আর এছাড়া এই ছোট প্রশ্নের সাথে কিছু ওয়ার্ড মিনিং, যেগুলো আমি পরে তোমাদেরকে এক কথায় কিছু প্রশ্নোত্তর লিখিয়ে দেবো, সেগুলোও আসতে পারে। আবার এর সাথে যে ওয়ার্ড নোটগুলো, ছোট ছোট শব্দার্থগুলো দিয়েছি, ওগুলোও যোগ করে দিতে পারে, তাহলে জিনিসটা 5 নম্বরের হয়ে যাবে, বুঝতে পারছো? তো চলো লেখো এবার এটার প্রথম প্রশ্ন। ঋষি কর্ণের অবর্তমানে তপবনে কি ঘটেছিল? পরবর্তীকালে ঋষি কর্ণ কি ব্যবস্থা গ্রহণ করেছেন? মহাকবি কালিদাস রচিত, আনসার লেখো। মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে জানা যায়, একসময় পুরু বংশীয় রাজা দুষ্যন্ত মৃগয়ায় বেরিয়ে ক্লান্ত হয়ে মহর্ষি কর্ণের আশ্রমে বিশ্রামের জন্য প্রবেশ করেন। মহর্ষি তখন তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। সেই আশ্রমে মহর্ষি কর্ণের পালিতা কন্যা শকুন্তলার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে রাজা দুষ্যন্ত তাকে গান্ধর্ব মতে বিয়ে করেন। এরপর তাকে নিজ রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজা ফিরে যান রাজধানীতে, এবং যাওয়ার সময় শকুন্তলাকে রাজা দুষ্যন্ত নিজের স্মারক রূপে নিজের একটা নামাঙ্কিত আংটি দিয়ে যান। পরবর্তীকালে ঋষি মহর্ষি কর্ণ যখন তপবনে ফিরে এসে এই ঘটনা জানতে পারেন এবং জানতে পারেন যে দুর্বাসা, আচ্ছা এখানে আরেকটা ঘটনা লিখতে পারো যে ঋষি এরপরে একদিন যখন দুর্বাসা মুনি আশ্রমে আসে, সেই অবস্থাতেও মহর্ষি কর্ণ আশ্রমে ছিলেন না, এবং শকুন্তলা রাজা দুষ্যন্তের চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি দুর্বাসা মুনির আগমন বুঝতে পারেনি। এতে দুর্বাসা মুনি ক্ষিপ্ত হয়ে শকুন্তলাকে অভিশাপ দেন যে যার চিন্তায় সে মগ্ন সেই শকুন্তলার কথা ভুলে যাবে, এবং পরে শকুন্তলা সেবা শুশ্রূষায় মুগ্ধ হয়ে
দুর্বাসা মুনি তাকে বলেন যে যদি কোনো স্মারক দেখানো সম্ভব হয় তাহলে সেই ব্যক্তির শকুন্তলার কথা মনে পড়বে। পরবর্তীকালে মহর্ষি কর্ণ তীর্থ থেকে প্রত্যাবর্তন করলে শকুন্তলা দুষ্যন্তের আশ্রমে আসা এবং তারপরে দুর্বাসা মুনির আশ্রমে আসা এবং তাকে অভিশাপ দেওয়া এবং অভিশাপ থেকে মুক্তির পথ সম্বন্ধে যা বলেন এই সম্পূর্ণ তথ্য মহর্ষি কর্ণকে শকুন্তলা জানায়। শকুন্তলা সবকিছু শুনে এই মহর্ষি কর্ণ সমস্ত কিছু শুনে শকুন্তলাকে তার প্রতিগৃহ অর্থাৎ রাজা দুষ্যন্তের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। এটা সে ঘটনা। আচ্ছা, নেক্সট লেখো একে পূর্বাপর সব বলতে দাও, কে কখন এ কথা বলেছে। মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের উদ্ধৃত অংশের বক্তা হলেন রাজা দুষ্যন্তের শালক। শক্রাবতারে বসবাসকারী জনৈক ধীবর একটি রুই মাছের পেটে রাজা দুষ্যন্তের নামাঙ্কিত রত্নখচিত একটি আংটি পেয়ে তা বিক্রির জন্য বাজারে গেলে সেই সময় রাজরক্ষীদের হাতে ধরা পড়ে। রক্ষীরা ধীবরকে চোর সন্দেহ করে এবং রাজদরবারে নিয়ে আসে। প্রথম রক্ষী তার কথা কিছুতেই মানতে চায় না। ধীবর তার বৃত্তি ও বাসস্থান সম্পর্কে বলতে চাইলে দ্বিতীয় রক্ষী তাকে চোর বাটপার বলে তিরস্কার করতে থাকে। এমন সময় রক্ষীদের উদ্দেশ্যে রাজশালক উদ্ধৃত অংশটি বলেছেন তার বক্তব্য অনুযায়ী ধীবরকে সমস্ত কথা আগে বলতে দেওয়া উচিত, তাকে বাধা দান করা উচিত নয়। নেক্সট লেখো এই যে শুল থেকে নামিয়ে একবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, কে কেমন পরিস্থিতিতে এমন বক্তব্য করেছিল। আনসার লেখো বা এটা দিয়ে অথবা একটা প্রশ্ন লেখো। ধীবরের প্রতি রাজরক্ষীদের ভাবনার প্রতিফলন কেমন ভাবে ঘটেছিল তা লেখো, অথবা ধীবরকে মুক্তি ও পারিতোষিক প্রদান করলে এতে রাজরক্ষীদের মনোভাব কেমন হয়েছিল। তাহলে তিনটে প্রশ্ন, একটা তো ওই লাইনটা যেটা তুললাম, একটা ধীবরের সম্বন্ধে রাজরক্ষীদের মনোভাব কেমন ছিল, আর তৃতীয়ত রাজা যখন তাকে মুক্তি দিল এবং পুরস্কার প্রদান করলো তখনই বা রাজরক্ষীদের মনোভাব কেমন হয়েছিল। তিনটে প্রশ্ন, কিন্তু উত্তর একটাই হবে তাই লেখালাম। তাহলে মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দেখা যায় যে ধীবরকে চোর সন্দেহে রাজরক্ষীরা রাজার কাছে নিয়ে আসে। ধীবরের মুখে আংটি প্রাপ্তির ঘটনা শুনে তারা প্রথমে ধীবরকে চোর ভাবে এবং তার সঙ্গে কটু আচরণ করে এবং তাকে কঠিন শাস্তি দানের কামনা করে। অথচ রাজশালক যখন আংটিটা রাজাকে দেখায় তখন রাজার শকুন্তলার কথা সব মনে পড়ে যায় এবং তখন রাজা তাকে শাস্তি না দিয়ে বরং পারিতোষিক দান করে। এতে রাজরক্ষীরা যথেষ্ট অবাক এবং আশাহত হয়। তখন তারা উপমা দিয়ে বলে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, অথবা এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ একদম অযাচিত ফল ধীবর লাভ করলো। এই কথা বোঝাতেই তারা আলোচ্য উক্তিটি করেছে। ঠিক আছে, এখান থেকে এক কথায় প্রশ্ন লেখাবার মতন কিছু নেই, তারাই আর লেখাচ্ছি না, কারণ এক কথায় উত্তর লেখানো। ওই শকুন্তলাকে মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পান,
এগুলো আমার লিখিয়ে কোনো লাভ নেই, কারণ বড় প্রশ্নের মধ্যে অজস্রবার এগুলো আমি বলে দিয়েছি, ঠিক আছে? এগুলো লেখানো মানে টাইম ওয়েস্ট করা, যখন যে ক্ষেত্রে আমার মনে হবে এগুলো লেখানোর দরকার। ওকে, তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই সেগুলো কমেন্ট সেকশনে মেনশন করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিও, নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।